হ্যালো বন্ধুরা, প্রত্যেককে স্বাগত আমার গল্পের চ্যানেলে। আজকে আমাদের উপস্থাপনা হলো সেরা ভূতের গল্প। গল্পটির নাম হলো লাল নাইটি। প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। আর যারা যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলো শুরু করা যাক আজকের এই ভয়ঙ্কর গল্পটি। লাল একটা নাইটি পরেছে ও। শরীর কোনো অংশকে গোপন রাখার আস্থাটা নেই ওর পোশাকের। ওকে ভয়াবহ লোভনীয় করে তুলেছে ওর পোশাক। ওকে আমাকে অনেক বেশি অস্বস্তিতে ফেলেছে। তবু কে কি পোশাক পরবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া দেখলাম বাংলার 3 মহিলা প্রার্থী পোশাক নিয়ে অনেক হাসাহাসি পোস্ট। এটাই বোধ হয় মেলিজ্যাম মানে পুরুষতান্ত্রিক সমাজের আসল চেহারা। নেত্রী মানে শাড়ি পরতে হবে, এই কেমন কথা? নেত্রী হবার উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা বা অন্যান্য গুণাগুণ বিচার না করে পোশাক নিয়ে অত মাথা ব্যথা কিসের? একটি ছেলে যখন তার জাঙ্গিয়ার ব্র্যান্ডের বিজ্ঞাপন করে তখন চোখে পড়ে না, কিন্তু অসাবধানবশত ব্র্যান্ডের ভিতরে দেখা গেলে দোষ। যাই হোক, ওর নামটা ওই। আসলে শেষের দিকে ওকে ওই বলেই ডাকতাম। এসসি কোটাতে পলিটেকনিক সুযোগ পেয়েছি। অঙ্কে কাঁচা, কলেজে বন্ধু বান্ধব কম, কারণ আমি অতটা মেধাবী না। সেটা বুঝতে হয়তো বাণিজ্য বিভাগে ভর্তি করেছিল বাড়ি থেকে। পরে ল নিয়ে পড়ানোর জন্য পরীক্ষা ছিল। আমি জোর করে ভর্তি হয়েছি এখানে, ফলে একটা চ্যালেঞ্জ। এদিকে এনসিপিতে একটা ডিসিপ্লিন ছিল। ডিসিপ্লিন না বলে সংস্কৃত বলতে পারেন। সব মেয়েরাই চুড়িদার পরে আসতো, ও ছাড়া। তাই একে ওয়েস্টার্ন পোশাক আর তার মুখের ওপর ইংরেজি কথা, মোটামুটিভাবে ওকে সবাই এড়িয়ে যেত। তাই আমার সাথে বন্ধুত্ব পাতালো। একদিন দক্ষিণেশ্বর নিয়ে গেছিলাম ওকে হাঁটিয়ে হাঁটিয়ে। কাশীপুর ঘাট, কাঁচ মন্দির, পাঠাবাড়ির মন্দির কিছু বাদ দিয়ে নি। ও খুব খুশি হয়ে ইংরেজিতে বকবক করছিল। তার ঠোঁটে আঙুল দিয়ে চুপ করিয়ে বলেছিলাম, আমি খুব সাধারণ ছেলে, তোর ওপর এমনিতেই ফিদা। তাই কথাগুলো বাংলায় বলল। দেখবি ভালো লাগবে, মনের কথাটা খুলে বলতে পারবি। ও আমার হাতে কামড় দিয়েছিল। সেখান থেকে সম্পর্কটা বাঁক নিল। আমরা দ্বিতীয় বর্ষে নবীনবরণ উৎসবে ও জীবনানন্দের বনলতা সেন আবৃত্তি করলো সবাইকে অবাক করে। যদিও তখন থেকে একটা ইগো কাজ করতে শুরু করলো ওর মধ্যে, কারণ সবার গসিপ আমাদের লাভ কেমিস্ট্রির চর্চা। আমি নাকি ওকে বদলে দিয়েছি। কলেজে আসার আগে আমি ওকে ফোনে জানিয়ে দিয়েছিলাম ও কোনো সাবজেক্টে কথা পেয়েছে। তবুও ভিড় ঠেলে নাম্বার দেখতে গেল। আমি ওর হাতটা ধরে টানে আনলাম। ও সবার সামনে চিৎকার করে বলে উঠল, তুই একটু বেশি অধিকার ফলাচ্ছিস আমার ওপরে। হাত ছেড়ে দিলাম। ও ভাবলো আমি ওর জন্য কলেজটাই ছেড়ে দিলে। আসলে ওকে আমি এটাই জানতে গেছিলাম আমি আমার বাড়ির কাছে যাদবপুরে এবিসিতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি। সেই থেকে সম্পর্কটা দাঁড়িয়ে পড়ল। ও বলল, 3 ইডিয়টস দেখেছিস? আমি বললাম হ্যাঁ, আমার প্রিয় সিনেমার মধ্যে ওটা একটা। ও বলল, হ্যাঁ, পড়াশোনার ব্যাপারে তোর মতামতটা প্রতিষ্ঠা করে। জানিস আমি ও বাংলায় MA করে PhD করেছি। লোকে বলল বুড়ি হয়ে যাচ্ছি, বিয়ের জন্য অনেক দেখাশোনা হয়েছে। কিন্তু কেন একটা মেয়ে প্রশ্ন করা হবে? মেয়েদের তো অধিকার থাকা উচিত প্রশ্ন করার। তাই পাত্রপক্ষ বাতিল করেছিল। বেশি শিক্ষিত হওয়া নাকি মেয়েদের দোষের। শেষ গুজরাটি একটা NRI ব্যবসায়ী বুড়োকে বিয়ে করতে হলো। তার শখ বাঙালি মেয়েকে বিয়ে করার। মা বলতো পুরুষেরা নাকি বাইরে একটু আধটু প্রেম করেই থাকে, তাকে ধরে রাখার দায়িত্ব নাকি মেয়েদের। কিন্তু আমি ধরে রাখতে পারলাম কই? ওর আগের বউয়ের মতো ও আমাকে অনেক ক্ষতিপূরণ দিয়ে ডিভোর্স দিতে চেষ্টা করেছিল। আমি দিইনি, কারণ একটা বিধবাকে সহজে একটা ছেলেকে বিয়ে করে, কিন্তু ডিভোর্স মেয়েকে করে না। তাই সেই দিন মুম্বাই থেকে একটা ছেলে ফোন করেছিল। কাকুতি মিনতি শুনে মনে হলো ওর PA মানে রক্ষিতার বয়ফ্রেন্ড। বলছিল আর কয়েকদিনের মধ্যেই উনি চোখ বুঝবে। সব সম্পত্তির আনয়িত মালিক আমি। মেয়েটার ভবিষ্যৎ তো অন্ধকার। আমি ভাবলাম তাহলে আমার ভবিষ্যতের কথাটা ভাবতে হয়। তাই তোকে ফোন করলাম। আমি চাই আজ থেকে তুই আমার কাছে থাকবি। তোকে আর বিদেশে যেতে হবে না। একটা NGO খুলে সেবামূলক কাজ করবি, আর তোর নিউজ পেপার শুরু করবি আর লেখালেখি করবি, যেটা তোর ভালো লাগে। তুই তো বলতি জীবন মানে শুধু পয়সার রোজগার নয়। আমি বললাম, জানিস তুই সেদিন তোর বাড়িতে নিয়ে গেলি, তোর বাবা মা কোথায় ঘুরতে গেছিল, তুই বাড়ির চাকর বাকরদের ছুটি দিয়েছিলি। আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম বিয়ে খেয়ে তোর নেশা হয়নি। তুই 30 মিনিট ধরে লিপ কিস পর আমি কিছু করছি না।
কিস করতে করতে তোর বেডরুমে নিয়ে গেলি। নিজেকে সামনে রেখেছিলাম তখনও, কিন্তু তুই প্যান্টের বোতাম খুলে জিপ খুলে যখন আমার ওখানে হাত দিলি তখনই আপত্তি করে বলেছিলাম আমাদের কিন্তু কোনো প্রোটেকশন নেই। তুই বলছিলি তোকে অত কিছু ভাবতে হবে না, কিন্তু এখন সব কিছু একটু ভাবি, তাই একটু সময় চাই। ও বলল তুই আজকাল তোর সব কথাই ফেসবুক লিখিস, তোর ভাষায় লেখায় নিজেকে মহৎ আর নীলুকে ছোট দেখাস, তাই আসল ঘটনা জানতে ওকে ফোন করেছিলাম উকিল সেজে। ও ভালো উকিল খুঁজছিল তখন। জানিস তো উকিল আর ডাক্তারের কাছে কোনো কিছু গোপন করে না কেউ। ডিভোর্সের জন্য তেমন কোনো জোরালো কারণ দেখাতে পারলো না। তুই চরিত্রহীন নয়, মাতালও নস, বরং ওর ইচ্ছে পূরণ করতে তুই নাকি ওকে নিয়ে প্রথম মদ খেয়েছিলি। হ্যাঁ, তোদের সম্পর্ক ভাঙার কয়েক সপ্তাহ আগে প্রথম একটা চর মেরেছিলি, তবে তার বদলে অনেক কয়েকটা খেয়েছিলি। কিন্তু যাই হোক, ও তোর কাছে আর কখনো ফিরবে না। আফটার অল ও এসব ঘটনার জন্য নিজের বাবাকে হারিয়েছে। আমি ওকে ওটা প্রথম চর নয়, দ্বিতীয়বার মেরেছিলাম। গার্ডেন নিচে সেদিন অনেক গন্ডগোল। একটা হিন্দু ছেলে একটা মুসলিম মেয়েকে বিয়ে করেছিল, ভেবেছিল ছেলে মেয়ে হয়ে গেলে বাড়ি থেকে মেনে নেবে। নাতির মুখ দেখাতে জামাইকে নিয়ে এলো বাড়িতে। দাদা ভয়ঙ্কর রাগী। ছেলেটির মুন্ডিটা কেটে থানায় জমা দিতে এলো সাত সকালে। খবরটা পেয়ে চিন্তায় ফোন করলাম অনেকবার, সুইচ অফ। অফিস অল ইন্ডিয়া রেডিও চ্যানেল। মহিলা স্টাফ ফোন ধরল। আমার কথা পুরো না শুনে কাদের বলতে শুরু করলো, রাতারানি ধরা পড়েছে, বরের ফোন। আমিও কোথায় জানতে চাইলে বলল ও আজ আসেনি, অডিও আসেনি, পাগলের মতো ফোন করেছি। এখানে ওখানে যখন দেখা হলো বলল মোয়ের সাথে ইউনিভার্সিটি গেছিলাম, প্রথম চর মেরেছিলাম বলেছিলাম। কোথায় গেছিল জানতে চাইনি। মৌমিতাও 4-5 বার ফোন করেছে, তোমার ওর সাথে যাবার কথা ছিল যাওনি বলে। দ্বিতীয়বারের চরটা নেপথ্য অভি। ওর হাত খরচ থেকে মাইনে সব টাকা পয়সাগুলো ভোগ করলো অভি। কিন্তু অভি বৌদি বাজ হয়ে গেছে। ওকে শিক্ষা দিতে অফিসে প্রদীপের সাথে প্রেম। পয়লা বৈশাখে দোকান পুজোয় না থেকে ঘুরতে বেরিয়ে গেল। রাতে সোয়াগ করে বলল বা ফিতেটা একটু খুলে দেবে। খুলতে গিয়ে দেখলাম একটা আঁচড়ের দাগ। মলম লাগিয়ে দিলাম। ও জিজ্ঞাসা করলো কি হয়েছে। আমি বললাম আঁচড়ের দাগ। ও বলল নখ কাটবে না তো কি হবে। আমি বললাম এটা আমার না, বিবাহবার্ষিকী উপলক্ষে মুম্বাই থেকে 22 ফেব্রুয়ারি তড়িঘড়ি ফিরলাম। তুমি বললে তোমার ইনফেকশন হয়েছে, তারপর থেকে আর এই 2-3 মাস বোধহয় আমার মধ্যে আঁচড় লাগার মতো তো সম্পর্ক নেই। কথা গোটাতেও বললো হ্যাঁ এই সপ্তাহে ডাক্তারের কাছে যেতে হবে, তোমার সময় হবে। আমি বললাম চেক বুকে সাইন করে রেখেছি, তোমার যা প্রয়োজন তুলে নিল, আমার সময় হবে। ডাক্তারবাবু বলেছিলেন তোমার গত মাস একদিন সময় হয়নি। লোকে বলে চোরের মায়ের বড় গলা। অসভ্যের মতো চেঁচিয়ে বলল এক চুটকি সিঁদুর দিয়ে তাহলে কি তুমি শুধু আমাকে তোমার রক্ষিতা করে রাখতে চাও। চটটা মেরেছিলাম ওকে চুপ করাতে। ওর চোখের দিকে তাকাবার সাহস ছিল না। চোখটা ওর বুকের ওপর আটকে ছিল। ও সবকিছুই লক্ষ্য করছিল। ও একটু কাছে এসে ওর নাইটির ফিতা নামিয়ে বলল বাংলার প্রফেসর সেখানে পোশাক পরেই অভ্যস্ত। এটা তোর জন্য পড়েছি, তোর মনে নেই একটা ইংলিশ সিনেমাতে নায়িকা এরা পড়েছিল। তুই বলেছিলি যে তোর বউ হবে তাকে না এমন নাইটি পড়তে হবে। ভালো করে দেখ, এর চেয়ে বেটার অপশান পাবি না। হাসিটার হোয়াটসঅ্যাপ প্রোফাইল পিকচার দেখতে গিয়ে ছবিটা সেভ হয়ে গেছে। ওটাই এখন আমার ফোনের ওয়ালপেপার। ছবিটা দেখিয়ে বললাম আমি কিন্তু এর বেটার অপশান হতে চাই। ছবিটিতে শাড়ি পরে আছে বলে ওকে মিষ্টি রূপ লাগছে, তবে যেন আমি অঘরীদের সাথে মেলামেশা করেছি কিছুদিন ওর এসব পোশাকের ধার ধারে না। যেমন বেশিরভাগ মানুষ মৃত্যুকে ভয় পায়, শ্মশান হচ্ছে মৃত্যুর প্রতীক, কিন্তু অঘরীদের জন্য সেটাই হচ্ছে শুরু। তারা সাধারণ মানুষের নীতি এবং মূল্যবোধকে চ্যালেঞ্জ করতে চায়। যা কিছু গঠিত বা নিষিদ্ধ বলে বিবেচিত তার সব অঘরীরা ভঙ্গ করতে চায়। সনাতনী ভালো মন্দের যে ধারণা সেটা তারা প্রত্যাখ্যান করে। আমিও এখন তোমাদের সমাজচ্যুত, যদিও মহাভারতের যুগ থেকে এই পোশাক নিয়ে বিতর্ক। ভগবান শ্রীকৃষ্ণ বস্ত্রহরণ করে আবার দান করেন, কখনো উপভোক্তা কখনো রক্ষাকর্তা, যদিও সবই লীলা খেলা। পুরুষের ইচ্ছে
বন্ধ দরজার আড়ালে একটা অস্পষ্ট কান্নার শব্দ। আমি হারিয়ে গেলাম গলিপথে অন্ধকার নীরবতায়। বন্ধুরা, এই ভূতের গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সি ইউ, গুড বাই, নেক্সট ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।